মধ্যপ্রাচ্যে পরিস্থিতি কিন্তু একেবারে অন্যদিকে মোড় নিয়েছে। ইরান সরাসরি ইসরায়েলের ওপর এমন এক হামলা চালিয়েছে যা আগে কখনো দেখা যায়নি, আর এর ফলে পুরো বিশ্ব একটা গভীর সংকটের মুখে দাঁড়িয়েছে। তো চলুন ব্যাপারটা ঠিক কি ঘটেছে আর এরপর কি হতে পারে সেটা একটু গুছিয়ে দেখা যাক। ভাবুন তো, একটা দেশের প্রধানমন্ত্রী যখন বলেন, এটা আমার জন্য খুব কঠিন একটি সন্ধ্যা ছিল, তখন বোঝাই যায় যে তার দেশ ঠিক কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। আর এই কঠিন সন্ধ্যার পেছনের কারণ ছিল ইরানের চালানো এক বিধ্বংসী হামলা। ইরান কিন্তু এবার সরাসরি ইসরায়েলের পারমাণবিক শহর ডিমোনাকে টার্গেট করে মিসাইল অ্যাটাক করেছে। ব্যাপারটা কিন্তু কোনো সাধারণ মিলিটারি টার্গেট অ্যাটাক করার মতো নয়। ডিমোনা হল ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোর একটা। এই একটা হামলা পুরো সংঘাতকে এক নতুন আর খুবই বিপজ্জনক দিকে ঠেলে দিয়েছে। সবার আগে চলুন দেখি, এই যে পারমাণবিক শহরের ওপর হামলা হলো, এর ভয়াবহতা আর তার তাৎক্ষণিক প্রভাব ঠিক কেমন ছিল। স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে 88। ইরানের মিসাইল হামলার পর ইসরায়েলের দক্ষিণের শহর আরাদে জরুরি পরিষেবা সংস্থাগুলো জানিয়েছে যে 88 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা এই হামলার ফলে সাধারণ মানুষের উপর কী প্রভাব পড়েছে তার একটা ভয়ঙ্কর চিত্র। এই 88 জনের মধ্যে 10 জনের অবস্থা বেশ গুরুতর, 19 জন মাঝারিভাবে আহত আর বাকি 55 জন সামান্য চোট পেয়েছেন। এই পরিসংখ্যানটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই ধরনের হামলার বিধ্বংসী প্রভাব সাধারণ মানুষের ওপর কতটা পড়ে। এখন একটা বড় প্রশ্ন উঠছে, ইরান হঠাৎ করে এমন একটা ভয়ঙ্কর পদক্ষেপ নিল কেন? এর পেছনের কারণটা হলো প্রতিশোধের এক নির্মম নীতি, যাকে বলা যেতে পারে চোখের বদলে চোখ। তাহলে আসল প্রশ্নটা কি? ইরান কেন ঠিক ইসরায়েলের নিউক্লিয়ার সাইটটাকেই টার্গেট করল? এই হামলার মাধ্যমে তারা ঠিক কী বার্তা দিতে চাইছে? এর উত্তরটা পেতে হলে আমাদের ঠিক এর আগের একটা ঘটনায় ফিরে যেতে হবে। সূত্রগুলো যা বলছে তাতে ইরানের এই হামলাটা ছিল একটা পরিষ্কার জবাব। এর ঠিক আগেই ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে একটা হামলা হয়, যার জন্য আমেরিকা আর ইসরায়েলকে দায়ী করা হচ্ছিল। তো সেই নাতাঞ্জের বদলা নিতেই ডিমোনাকে টার্গেট করা হয়েছে, আর এটাই একটা ভয়ঙ্কর প্রতিশোধের চক্র তৈরি করে ফেলেছে। আর ঘটনাটা কিন্তু শুধু এই একটা পাল্টা হামলার মধ্যেই থেমে থাকেনি। সংঘাতটা এখন আরও বড় আকার নিচ্ছে আর বেশ কয়েকটা ফ্রন্টে ছড়িয়ে পড়ছে। এই হামলাটা বেশ কোঅর্ডিনেটেড ছিল, মানে ইরান যখন ডিমোনায় মিসাইল ছুটছে ঠিক তখনই লেবানন থেকে হিজবুল্লাহ দক্ষিণ ইসরায়েলে আক্রমণ শুরু করে। সূত্র বলছে এই যৌথ আক্রমণের চাপে ইসরায়েলের উত্তরের ডিফেন্স সিস্টেম প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় চলে গিয়েছিল। এই লড়াইয়ে ক্লাস্টার বোমার ব্যবহারও নিয়েও একটা বড় বিতর্ক তৈরি হয়েছে। একদিকে ইসরায়েল জাতিসংঘের কাছে অভিযোগ করছে যে ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করেছে। অন্যদিকে সোর্স মেটেরিয়াল আরেকটা পুরনো রিপোর্টের কথা মনে করিয়ে দিচ্ছে, যেখানে 2006 সালে একজন ইসরায়েলি কমান্ডার নিজেই লেবাননে প্রায় 10 লক্ষ ক্লাস্টার বোমা ব্যবহারের কথা স্বীকার করেছিলেন। এই হামলার পর ইরান কিন্তু এবার একেবারে নতুন আর অনেক বেশি অ্যাগ্রেসিভ একটা স্ট্র্যাটেজি নিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা ওয়াশিংটনকে একটা চরম পত্র দিয়েছেন, যা থেকে তাদের নীতির একটা বড়সড় বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ওয়াশিংটনের কাছে 3টে পরিষ্কার দাবি জানিয়েছেন। 1 নম্বর, মধ্যপ্রাচ্য থেকে সমস্ত মার্কিন সেনা সরাতে হবে। 2 নম্বর, 60 দিনের মধ্যে ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আর 3 নম্বর, অর্থনৈতিক ক্ষতির জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবিগুলো থেকেই ইরানের কঠোর অবস্থানটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আর এই দাবিগুলো যদি না মানা হয়, তাহলে ইরান কি করবে সেটাও কিন্তু বলে দিয়েছে। তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, রাশিয়া আর চীনের সাথে সামরিক সম্পর্ক আরও মজবুত করবে, আর সবচেয়ে বড় হুমকিটা হলো তারা তাদের নিউক্লিয়ার পলিসি বদলে ফেলে সরাসরি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। এই যে সংঘাতটা, এটা কিন্তু এখন আর শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে নেই। এর প্রভাব পড়ছে পুরো বিশ্বের ওপর, আর বিশ্ব রাজনীতির সমীকরণটাই বদলে যাচ্ছে। সূত্র অনুযায়ী ইরানের এই পদক্ষেপের পর রাশিয়া আর চীনের যে প্রতিক্রিয়া দেখা গেছে, সেটা দেখে মনে হচ্ছে যেন সবকিছু আগে থেকেই ঠিক করা ছিল। এই দুই বিশ্বশক্তি এখন প্রায় খোলামেলাভাবেই ইরানের পাশে এসে দাঁড়িয়েছে, যা ক্ষমতার ভারসাম্যে একটা বিরাট পরিবর্তন আনছে। সূত্র বলছে এই মুহূর্তে ইরানের হাতে কয়েকটা বড় স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ রয়েছে। বিশ্বজুড়ে তেলের দাম বাড়ছে, এই অঞ্চলে অস্থিরতা বাড়ছে, রাশিয়া আর চীনের মতো বড় শক্তিদের সমর্থন পাচ্ছে, আর বিশ্ব বাণিজ্য রুটগুলোর দুর্বলতাও তাদের হাতে একটা বড় অস্ত্র হয়ে উঠেছে। তো এই সব কিছুর পর আমাদের সবার মনে একটাই বড় প্রশ্ন আসছে, এই যে সংঘাত, এটা কি শেষ পর্যন্ত একটা বিশ্বযুদ্ধের দিকে গড়াচ্ছে? সোর্সের বিশ্লেষণ কিন্তু বেশ ভয়ঙ্কর একটা ছবি তুলে ধরছে। তারা বলছে এটা তো সবে শুরু।
রাশিয়া আর চীনের মতো শক্তিগুলো এখন ইরানের পক্ষে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে আর বিশ্ব ধীরে ধীরে একটা বড় যুদ্ধের দিকে এগোচ্ছে যেখানে প্রধান বিশ্ব শক্তিগুলো একে অপরের মুখোমুখি হয়ে যেতে পারে। আর শেষে সোর্সের বর্ণনাকারী অভিসার শর্মার একটা কথা দিয়েই শেষ করা যাক, যা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। তিনি বলছেন, এই নিরাপত্তাহীন নেতারা নিজেদের ক্ষমতা বাঁচানোর জন্য পুরো বিশ্বকে ধ্বংসের দিকে ঠেলে দিতেও দুবার ভাববে না। প্রশ্নটা হলো, এই ধ্বংসের পথ থেকে ফেরার কি সত্যিই কোনো উপায় আছে?